বাংলার প্রথমের যে খবরে নজর রাখবো তা হলো শিক্ষামন্ত্রী এবং এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক কিন্তু সদর্থক হলো। চাকরি প্রার্থীদের গলায় যথেষ্টই আশার সুর। 1 ফেব্রুয়ারির মধ্যে সমাধান সূত্রের আশা করছেন চাকরি প্রার্থীরা। আর নিয়োগ জট কাটার বিষয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী নিজেও। 11ই ডিসেম্বরের পর 22শে ডিসেম্বর ফের এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। 11 দিনের মাথায় দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকে মেলে আশার আলো, দ্বিতীয় বৈঠকও সদর্থক। দ্রুত নিয়োগ জট কাটবে বলেই আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং চাকরি প্রার্থীরা। নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি। আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পাবে সেরকম নয়, তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। না, আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। দুপক্ষ ঐকমত্যে পৌঁছানো গেছে, তাতে একটা অনুরোধ এসছে যে জানুয়ারি মাসটার মধ্যে যাতে এই প্রস্তুতির প্রক্রিয়াটাকে শেষ করা যায়। সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোনো আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কিনা সেটা তখন ভাবা যেতে পারে। এসএলএসটি 2016-এ নবম থেকে দ্বাদশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,20,000। চাকরি পান প্রায় 15,000। প্যানেলভুক্ত ওয়েটিং লিস্টে ছিলেন 5,816 জন। এর মধ্যে 238 জনের বিরুদ্ধে সিবিআই তদন্তে ওএমআর কারচুপির অভিযোগ ওঠে। ফলে প্যানেলভুক্ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 5,578। মুখ্যমন্ত্রী উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন দিতে হয়। তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না। আর এই 25,000 টাকা যদি আমি 50টা বাড়িতে 500 করে দিই, তাদের যদি 4টে করে ভোট হয় তাহলে 200 ভোট। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কি কথা হয়েছে আমি বলতে পারবো না। আমাদের সরকারের সময় 2011 সাল থেকে আমি আপনাকে হিসেব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে এবং কোনো শিক্ষকের এখন অবধি কোনো মাইনে বন্ধ হয়নি। মাসের 1 তারিখেই তারা মাইনে পান। তারপর সেখানে সমস্যা থাকতে পারে, যেখানে কোর্ট কেস হয়েছে, কিছু প্যানেল বাতিল হয়েছে। শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না, আমার মনে হয় না এই ধরনের কোনো অনুপপত্তি কেউ সৃষ্টি করতে পারে। এটা একটা ভুল জায়গায় ভুল কথা বলা হচ্ছে। শুক্রবার বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। এদিনই বিকাশ ভবনে বিক্ষোভ দেখান 2022-এর টেট উত্তীর্ণরা। প্ল্যাকার্ড হাতে, মুখে কালি লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় শুয়ে পড়েন অনেক বিক্ষোভকারী। অন্যদিকে এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। অনেকে রাস্তায় বসে পড়েন, কেউ কেউ আবার রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। নিউজ 18 বাংলা। আর এই নিয়োগের দাবিতে বহুদিন ধরে পথে নেমেছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। দীর্ঘদিনের ধর্ণা তাদের। এই আন্দোলনের পেছনে অবশ্য রাজনৈতিক প্ররোচনা দেখছেন শিক্ষামন্ত্রী। পাল্টা জবাব বিরোধী দলনেতারও। তৃণমূল দাবি করছে আইনজীবীদের উস্কানিতেই স্কুলে নিয়োগের জটিলতা তৈরি হচ্ছে। অবশ্য জবাব দিতে দেরি করেননি আইনজীবীরা। দেখুন। শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক। জটিলতা কাটেনি, শুধু আশ্বাস মিলেছে। তাই আন্দোলন চলবে, আর এ নিয়েই বিস্ফোরক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিক্ষোভ কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় কোথাও না কোথাও চালানোর চেষ্টা হচ্ছে। 2021 সালে আগেও হয়েছে, 2021 সালের পরেও হচ্ছে। আমার ধারণা এখন 24-এ দেখা যাবে যে প্রায় 3 থেকে 4 ঘরের কোঠায় তৃণমূল কংগ্রেস আসন পেয়ে গেছে। হয়তো বিক্ষোভ তারপরেও কোনো প্ররোচনা থাকবে, একটু খুঁচিয়ে দেওয়া, একটু উস্কে দেওয়া। এগুলো তো গণতন্ত্রের অঙ্গ, এটা তো গণতান্ত্রিক শর্ত মেনেই হয়। কে না জানে কথা। 1000 দিন পার হয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলনে। ঝড় জল রোদ উপেক্ষা করে চাকরির আশায় বসে থেকেছেন ওরা। যত দিন গিয়েছে আন্দোলন বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক হাওয়াও গরম হয়েছে, কিন্তু নিয়োগ জটিলতা কাটেনি। শেষমেশ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপরেও জটিলতা কাটবে না বলে দাবি বিরোধী দলনেতা।
ব্রাত্য বসু চাক না চাক, 3.5 বছর জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক, ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক, রেজাল্টটা হচ্ছে 0, অশ্বডিম্ব। গত বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। তার গলাতেও আন্দোলন নিয়ে সমালোচনার সুর। যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে। যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে এই গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। ওদের যদি সদিচ্ছা থাকে সমস্যা মেটা হয়তো 1 ঘন্টা লাগে, তার জন্য তো 1 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে হয় না। উকিলদের তো কোনো দরকারই নেই, উকিলদের একটা মামলাও পারেন না উকিলরা, যদি সরকার থেকে ঘোষণা করে দেয় বেআইনি নিয়োগ বাতিল। আসলে ওরা জানেন এই ঘোষণা করলে চাকরি বাতিল হলে পরে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা ওই নেতাদের ধরে ধরে রাস্তায় নামিয়ে চামড়া কুচিয়ে দেবেন। যদি অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি না দেওয়া হতো তাহলে এই আইনি জটিলতাই শুরু হতো না। বঞ্চিত চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে তারা আদালতে এসছেন, এবং স্কুল সার্ভিস কমিশনের যে রিসেন্ট এভিডেভিট সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে ইভেন প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরেও তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। আর এবার একটু বহরমপুরের দিকে নজর রাখা যাক। বেহাল বহরমপুর স্টেডিয়ামের বেশিরভাগ জায়গায় পরিত্যক্ত, আগাছা জন্মেছে। টাকার অভাবে স্টেডিয়াম সংস্কার করা যাচ্ছে না, এমনটাই কর্তৃপক্ষের দাবি। আর এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম, 36 একর এলাকার এই স্টেডিয়াম বেহাল। স্টেডিয়ামের 2/3 এলাকা পরিত্যক্ত। সংস্কারের অভাবে অনেক জায়গায় আগাছা জন্মেছে। স্টেডিয়াম চত্বরেই চলে পার্কিং, লরি থেকে শুরু করে নানান যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে থাকে স্টেডিয়ামের বাইরে। বহরমপুর স্টেডিয়ামের 1/3 এলাকায় খেলা হয়, বাকি জায়গা ব্যবহারই করা যায় না। স্টেডিয়াম সংস্কারের দাবিতে সরব ক্রীড়াবিদরা। যেখানে পরিকাঠামো ভালো নেই সেখানে কিন্তু ভালো খেলোয়াড় উঠে আসতে পারে না। সেই পরিকাঠামো আমরা যদি প্রোভাইড করতে পারি উঠতি খেলোয়াড়দের, আগামী প্রজন্মকে, তাহলে পরে আমরা মুর্শিদাবাদ থেকে আগামী দিনে অনেক ইন্টারন্যাশনাল নক্ষত্র পাবো বলে আমার আশা। বীরভূম বা মালদার যা ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই তুলনায় তারা প্রায় 100 গুণ তাদের ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করতে পেরেছে, যেটা আমরা কিন্তু করতে পারি। এত বড় জায়গাকে মেনটেন্স করার মতন আর্থিক সংগতি কিন্তু আমাদের নেই। 36 একর স্টেডিয়াম বেহাল, টাকার অভাবে সংস্কার হচ্ছে না। এ নিয়ে বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক তৃণমূল। বহরমপুর স্টেডিয়ামের চারদিকে গাছগাছড়া, কোথায় ক্রীড়ার উন্নতি হয়েছে বলুন? এই স্টেডিয়াম থেকে কটা ক্রীড়াবিদ রাজ্য স্তর বা জাতীয় স্তরে খেলাধুলার মানকে রেখে তারা অংশগ্রহণ করতে পারছে বলুন? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এক নক্কারজনক অবস্থায়, কখনো সরকারি প্রশাসনের ঔদাসীন্যের অভাবে জঙ্গলে পরিণত হয়েছে, তার কোনো ড্রেসিং রুম নেই। প্রশাসনকে জানিয়েছিলাম, ডিএমকেও জানিয়েছিলাম, উনি একটা চিঠি দেওয়ার প্রয়োজন মনে করে না বহরমপুরের বিধায়ককে। আজকে 100 দিনের টাকা যদি আমরা পেতাম তাহলে আমরা এই জঙ্গল সংস্কারের যে কাজগুলো, ডেলি ওয়েজে যে কাজ, সেগুলো আমরা করতে পারতাম। কিন্তু বিজেপি গভর্নমেন্ট যেভাবে আমাদের সরকারকে যেভাবে অর্থনৈতিক বার্ডেনের মধ্যে ফেলে দিচ্ছে, সেই কারণে আমরা এই মুহূর্তে কিছুটা ফিনান্সিয়াল সমস্যার মধ্যে আছি। বহরমপুর থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌতম রায়, নিউজ 18 বাংলা। খবরের দিকে নজর রাখবো, যেখানে তোলা চাওয়ার অভিযোগ এবং তোলা না পেয়ে ব্যবসায়ীকে রীতিমতন হুমকি। বর্ধমানের ভোতারপাড় এলাকার ঘটনা, যেখানে অভিযোগের আঙুল উঠছে তৃণমূল নেতা শেখ মালেকের দিকে।
কম্বল বিতরণ অনুষ্ঠান এবং সেখানেই তোলা যাওয়ার অভিযোগ, তোলা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি। কি বিষয় আমরা একটু জানবো শরদিন্দুর কাছ থেকে। শরদিন্দু, তার আগে আপনাদের একটু দেখাবো সেই মুহূর্তের ছবি যেখানে তোলা চাওয়া হচ্ছে এবং তোলা না পেলে ব্যবসায়ীকে হুমকি দেওয়া হচ্ছে রীতিমতন। পাখির ছেলের বিরুদ্ধে যদি কোনো কথা বলবি, হ্যাঁ এটা তোর বাপ নাকি ভাই? ভদ্রভাবে তোর বাপ ব্যবসা করছে নাকি? তোর বাপ হয়? হ্যাঁ কি বলেছিস ওকে? তোর বাপ না বললি কেন? তুই বাজবি না বে? এই শালা তোরে কুত্তা করবি, কুত্তা করব বে? সবাই শুনে চাঁদা লুবো না বে? চাঁদা লুবো না, ওটাই বলেছি, জিজ্ঞাসা করেছে। আর কোনো ঘটনা ঘটে গেলে না কোনো শালাকে ছাড়বো না, সব শালাকে। শরদিন্দু, এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। প্রথমত তোলা চাওয়ার অভিযোগ, অন্যদিকে তোলা না পেয়ে আবার হুমকি দেওয়ার ঘটনা। একেবারেই তুমি যেমনটি দেখছো যে কেউ দিতে না পারুক কিন্তু এই তাকে জোর জবরদস্তি তার কাছ থেকে টাকা আদায় করতেই হবে, এবং টাকা আদায় না করলে যে তাকে প্রাণনাশের হুমকি, ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এবং সেই ভিডিওই সামনে চলে এসেছে, এবং তাতেই কিন্তু আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। কারণ যেটা শোনা যাচ্ছে যে শেখ মালেকের উদ্যোগে তৃণমূল নেতা তিনি কম্বল বিতরণ হবে, সেই জন্য শেখ আরজু নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 100টি কম্বল দাবি করা হয়েছিল, এবং সেই 100টি কম্বল দেওয়ার মতো যে অর্থ তার কাছে তিনি দিতে অস্বীকার করাতেই তার উপর এরকম হুমকি নেমে এসছে, তাকে মারধর পর্যন্ত করা হয় বলে তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছেন। বেশ বেশ শরদিন্দু, আমরা একটু শুনে নেব যে ব্যবসায়ী অর্থাৎ শেখ আজুর যাকে এই হুমকি দেওয়া হয়েছে তার কি বক্তব্য। আমাকে এখানে ওরা বলে যে এখানে তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ আছে, তো আমাকে 100 পিস কম্বলের দাম নাকি দিতে হবে। আমি ওদেরকে বলি যে দেখো এখানে যা যা বলার আছে, আমি যার কাছ থেকে গোডাউন ভাড়া নিয়েছি তুমি তার সঙ্গে কথা বলো। আমাকে মারধর করে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগের আঙুল অর্থাৎ ওই তৃণমূল নেতা শেখ মালেক, তারই বা কি বক্তব্য একবার শোনা যাক। ঘটনাটা পুরো মিথ্যা। যে ভিডিওটা ভাইরাল বলছেন ওটা কার গলা, কে, ওটা এখন প্রমাণ করাতে হবে, আমি নয়। তো ব্যবসাটা কিভাবে করছে বেআইনি নাকি, এই জন্য আমি ওদেরকে পাঠিয়েছিলাম যে ওখানে কি হচ্ছে। এটা পুরো সাজানো ঘটনা। শরদিন্দু, তৃণমূল নেতা তো সরাসরি অস্বীকার করছেন, তার বিরুদ্ধে যা অভিযোগ তিনি একেবারে স্পষ্ট নাকচ করে দিচ্ছেন। দেখো ভিডিওতে দেখা যাচ্ছে পরিষ্কার যে টাকা না দেওয়ায় তাদের এই ব্যবসায়ীর ওপর এইভাবে হামলা চালানো হচ্ছে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এবং এই যে যারা এই হুমকি দিচ্ছে তারা এই তৃণমূল নেতারই অনুগামী বলেই এলাকায় পরিচিত, এমনটাই দাবি করছেন এই ব্যবসায়ী। সব মিলিয়ে এই ব্যবসায়ীর ওপর যে এই ধরনের ঘটনা ঘটেছে এটা কিন্তু এই ভিডিওই প্রমাণ করে দিচ্ছে, এবং সেই ভিডিও ভাইরালও হয়ে গেছে। এখন তৃণমূল নেতা তিনি অস্বীকার করছেন, কিন্তু স্বীকার করছেন যে তার লোকেরা সেখানে গিয়েছিল কি ধরনের ব্যবসা চলছে তা জানার জন্য, কিন্তু সেটা তো প্রশাসনের কাজ, এমনটাই কিন্তু উঠে আসছে। তবে এই ঘটনায় কিন্তু তৃণমূল নেতৃত্ব অস্বস্তিতে, স্বাধীন তৃণমূল নেতৃত্ব তারা বিষয়টি বিস্তারিত খোঁজ খবর দিচ্ছেন বলে জানিয়েছে। ধন্যবাদ শরদিন্দু। সোদপুরের ঘটনা, সোদপুরের রেল গেট ভেঙে গেল, আর সেই রেল গেট ভেঙেই বিপত্তি। বন্ধ রয়েছে সোদপুরের 8 নম্বর লেভেল ক্রসিং। লরির ধাক্কায় রেল গেটের হাইট বাড়ে এবং দুর্ঘটনার পর রেল গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রেল গেট ভেঙে রীতিমতন বিপত্তি দেখতেই পাচ্ছেন। বন্ধ রয়েছে 8 নম্বর লেভেল ক্রসিং। লরির ধাক্কায় রেলগেটের হাইট বার সেটি ভেঙে যায় এবং দুর্ঘটনার পরেই রেলগেট বন্ধ করে দেওয়া হয়। খুব স্বাভাবিকভাবেই যারা নিত্যযাত্রী, যারা নিত্যদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। রেলগেট বন্ধ থাকায় দুর্ভোগে রয়েছেন নিত্যযাত্রীরা। সোদপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। সোদপুরের রেলগেট ভেঙে বিপত্তি, বন্ধ সোদপুরের 8 নম্বর লেভেল ক্রসিং। লরির ধাক্কায় রেলগেটের হাইট বার ভেঙে যায় এবং তারপর থেকেই রেলগেট বন্ধ করে দেওয়া হয়। সুবীর রয়েছে আমাদের সঙ্গে, আমরা একটু সরাসরি সুবীরের থেকে এই মুহূর্তের যে ছবিটা উঠে আসছে। সুবীর, নিত্যযাত্রীরা তারা তো দুর্ভোগে থাকবেনই, যেখানে একটা রেলগেট এইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কি ছবি এই মুহূর্তের একটু জানবো। দেখো, ঠিক মধ্যরাতেই কিন্তু ঘটনাটি ঘটে এবং একটি লরির ধাক্কায় এই হাইগেজ গেট ভেঙে যায়।
এবং এই হাই গেজ গেট ভেঙে যাওয়ার পরে কিন্তু বিপত্তি ঘটে। 8 নম্বর রেলগেট যে রয়েছে সোদপুর 8 নম্বর রেলগেট, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং চরম বিপাকে পড়েন কিন্তু নিত্যযাত্রীরা যারা রয়েছেন। কারণ এই যে রেলগেট, এই রেলগেট দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু যেহেতু মধ্যরাতে ঘটেছে বলে কিন্তু বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু যদি সকালের দিকে ঘটনাটি ঘটতো কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। রেলের লোকজন এই মুহূর্তে এসছেন এবং তারা তদারকি করছেন এবং পুরো কাজটি তারা দেখছেন। যত তাড়াতাড়ি এই গেট যে আছে গেট তারা এখান থেকে সরিয়ে স্বাভাবিক যাতে করতে পারে এবং 8 নম্বর রেলগেট যাতে খুলতে পারে, কতক্ষণের মধ্যে তার কিন্তু পরিস্থিতি ব্যবস্থা। স্বাভাবিক হতে পারে কিছু জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে রেলের আধিকারিক সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে এবং তারপরেই এই যে গেট ভাঙা গেট এটা সরিয়ে ফেলার পরে কিন্তু স্বাভাবিক হবে পরিস্থিতি। ধন্যবাদ সুবীর। এদিকে সাধারণ মানুষজন যারা রীতিমতন দুর্ভোগে পড়েছেন, যাদের নাজেহাল অবস্থা, তারা কি বলছেন একবার শোনা যাক। লরিতে মেরেছে, তারপরে কি সব ভেঙে নিয়ে পড়েছে, বড় দুর্ঘটনা হাত থেকে বেঁচেছে। এখন রেলের সব লোকজন এসে এটাকে সরাচ্ছে। আচ্ছা, গেট কি বন্ধ আছে এখন? এক গেট বন্ধ আছে। মানুষের তো অসুবিধা হচ্ছে তো কোনো গাড়ি তো যেতে পারছে না। দিনহাটার খবর। দিনহাটায় যেখানে মাদ্রাসার ভোট, আর সেই ভোটকে ঘিরে অশান্তি। শুক্রবার রাতে দিনহাটায় রীতিমতন বোমাবাজি হয়। দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ করছেন এলাকাবাসী। আরও একবার জানাবো আপনাদের, দিনহাটায় মাদ্রাসা ভোট ঘিরে অশান্তি। শুক্রবার রাতে বোমাবাজির ঘটনা, দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুভঙ্করের থেকে গোটা বিষয়টা একটু জানবো, ঠিক কি কারণে এই অশান্তি, কেন এই বোমাবাজি? শুভঙ্কর। হ্যাঁ পারমিতা, দেখো আগামীকাল দিনহাটা রক্ষাবাড়ি মুন্সিরহাট সাদেকি হাই মাদ্রাসায় পরিচালনা সমিতির নির্বাচন রয়েছে। তার আগে গতকাল রাতে একদল দুষ্কৃতী ওই এলাকায় বোমাবাজি করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দিনহাটা থেকে বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারাই বোমাবাজি করেছে এখনো গোটা বিষয়টি পরিষ্কার হয়নি। প্রিয়াঙ্কা। ধন্যবাদ শুভঙ্কর।